সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন। আমরা পরমাণুর গঠন সম্পর্কিত আজকে দুটি পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর অন্যটি হচ্ছে বোরের পরমাণু মডেল। প্রথমেই জেনে নেওয়া যাক পরমাণু কি আসলে। যেহেতু আমরা পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব, তাহলে আমরা প্রথমেই জেনে নিই পরমাণু কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে কি পরমাণু, যার মধ্যে মৌলের গুণাগুণ বজায় থাকে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে পরমাণু। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন টপিকে। আজকে আমরা প্রথমে আলোচনা করতে চাই রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে পরমাণু মডেল সম্পর্কে কিছু ধারণা প্রদান করেন। এই মডেলটির কি কি সীমাবদ্ধতা আছে এবং কি কি সিদ্ধান্ত আছে, আমরা এগুলা আলোচনা করব আজকে। প্রথমে আমরা আলোচনা করে নিই রাদারফোর্ডের পরমাণু মডেলের সিদ্ধান্ত বা স্বীকার্য। প্রথম স্বীকার্যটাই হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে। তোমরা এখানে খেয়াল করো, চিত্রটা খেয়াল করো। পরমাণুর কি থাকবে? একটা নির্দিষ্ট কেন্দ্র। এই কেন্দ্রের নামকরণ করা হয় নিউক্লিয়াস। এই যে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটার নাম আমরা দিয়ে দিলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে? নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন। আমরা ইতিপূর্বে জেনেছি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিন ধরনের কণিকা দ্বারাই মূলত পরমাণু গঠিত। তাইলে পরমাণুর যে কেন্দ্রটা হবে, এই কেন্দ্রের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন, আর এই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বাইরে অবস্থান করে ইলেকট্রন। যে এগুলো হচ্ছে ইলেকট্রন, এগুলোর নাম দিয়ে দিলাম আমরা ইলেকট্রন। ইলেকট্রন তাহলে পরমাণুর কেন্দ্রে থাকলো প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকলো কি ইলেকট্রন। আর যে পরমাণুর কেন্দ্রে যেই প্রোটন এবং নিউট্রন থাকলো, যে জায়গাটা, এটার নাম হলো নিউক্লিয়াস। তাহলে পরমাণুর সমস্ত বডি তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, আর পরমাণুর বেশিরভাগ অঞ্চলে কি হচ্ছে ফাঁকা। যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের যা ভর হবে তা ওই ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এগুলো 1 নম্বর স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য হচ্ছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। সমস্ত পরমাণুটার তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট এবং তার সমস্ত ভরটা তার নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত থাকে। এই কারণে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে আবার নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। যেহেতু এটা নিউক্লিয়াসে অবস্থান করে, এই কারণে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। 3 নম্বর টপিক, সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আমরা জানি সোলার সিস্টেমে যে কেন্দ্রে থাকে কি সূর্য, সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে গ্রহগুলো কি ঘুরতেছে। তদ্রূপভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলেও যে কেন্দ্রে তার নিউক্লিয়াস থাকে, এই যে হচ্ছে নিউক্লিয়াস, এই তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার বাইরের কক্ষপথে আবর্তন করতেছে। যে এইভাবে তার কক্ষপথে আবর্তন করে, এই যে কক্ষপথগুলোতে নিউট্রনগুলো এইভাবে
ঘুরতেছে ইলেকট্রনগুলো। এই কক্ষপথগুলোতে আমরা মনে করি ইলেকট্রন 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 ইলেকট্রন, এই কক্ষপথে এগুলা ঘুরতেছে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রনও থাকে। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকবে তার বাইরে ততগুলা ইলেকট্রনও থাকবে। তাইলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান। একটি পরমাণুর প্রোটন সংখ্যা যত হবে, মনে করো 3 প্রোটন সংখ্যা পরমাণুটার, তার ইলেকট্রন সংখ্যা কি হবে 3 হবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্ন, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জ 0। যেহেতু আমরা আগে জেনেছি যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ সম্পন্ন আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ সম্পন্ন, তাহলে যেহেতু একটার চার্জ পজিটিভ আর একটার চার্জ নেগেটিভ, তাহলে তারা পরস্পরকে নিউট্রালাইজ করে ফেলে। এই কারণে আমরা বলতে পারি যে পরমাণু সামগ্রিকভাবে কি চার্জ 0। 4 নাম্বার, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। আমরা জানি কেন্দ্র যে থাকে এটা কি ধনাত্মক চার্জ সম্পন্ন নিউক্লিয়াস, কারণ আমরা জানি নিউট্রনের কি চার্জ নিরপেক্ষ, নিউট্রন চার্জলেস। তাহলে প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, তাই দুটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণেই পৃথিবী যেরকমভাবে সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলা ঘুরছে। এই কারণে তারা কক্ষপথ থেকে কি করে না ছিটকে যায় না। যখন কোনো বৃত্তাকার পথে একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে যখন একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রে তার একটা ত্বরণ সৃষ্টি হয়। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণেই তারা পরস্পরের কক্ষপথ থেকে ছিটকে যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেলকে যেহেতু সৌর মডেলের সাথে তুলনা করা হয়, এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে আবার সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। কারণ সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো তার চারপাশে ঘুরতে থাকে, রাদারফোর্ডের পরমাণু মডেলেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। এখানে সূর্যটাকে তুলনা করা হয় নিউক্লিয়াসের সাথে আর গ্রহগুলোকে তুলনা করা হয় ইলেকট্রনের সাথে। এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেলের সাথেও তুলনা করা হয়। অনেক সময় পরীক্ষায় আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল পরমাণু মডেল বলা হয় কেন, তখন আমরা এই প্রশ্নের আলোকে এই উত্তরটা আমরা লিখতে পারি। আরেকটি টপিক হচ্ছে এই মডেলেই সর্বপ্রথম নিউক্লিয়াস শব্দটি আনা হয়, এই কারণে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাইলে রাদারফোর্ডের পরমাণু মডেলের আমরা 3টা নাম পেলাম। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের সোলার সিস্টেম মডেল, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। এই 3টা মডেল মূলত একটাই মডেল, যেটা বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছিলেন 1911 সালে। তাহলে আমরা আবার এক নজরে তার স্বীকার্যগুলা দেখে নিই। পরমাণুর কি থাকবে একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে প্রোটন আর নিউট্রন, আর বাইরে অবস্থান করবে কি ইলেকট্রন। এবং নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তার পরমাণুই মূলত পরমাণুর ভর। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, সমস্ত পরমাণুর তুলনায় নিউক্লিয়ার ভরটা কি খুবই ক্ষুদ্র এবং বেশিরভাগ অঞ্চলে কি ফাঁকা। সৌরজগৎকে কেন্দ্র করে যেমন তার গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে থাকে, ঠিক সোলার সিস্টেম অ্যাটম মডেলেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। যেহেতু পরমাণুর কেন্দ্র থাকে প্রোটন এবং বাইরে থাকে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান বিদায় তারা পরস্পরকে নিউট্রালাইজ করে ফেলে বিদায় আমরা বলতে পারি পরমাণু সামগ্রিকভাবে চার্জ 0।
ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি, এই যে এটা ধনাত্মক চার্জের প্রতি বাইরে থাকে কি ইলেকট্রন, যেটা ঋণাত্মক চার্জ। তারা পরস্পরের মধ্যে একটা বিপরীতধর্মী আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী। এই বলের কারণে তারা পরস্পরের সাথে কক্ষপথে ঘুরতে থাকে, কক্ষপথ থেকে ছিটকে যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেলের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা সৌর মডেলের সাথে তুলনা করা হয়, কারণ সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলা কক্ষপথে ঘুরতে থাকে, এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে এই কারণে এটাকে সোলার সিস্টেম মডেলও বা সৌর মডেলও বলা হয়। রাদারফোর্ড এই সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন। এই যে নিউক্লিয়াস শব্দটা সর্বপ্রথম রাদারফোর্ডই অবতারণা করেন, এই কারণে এটাকে আবার নিউক্লিয়ার মডেলও বলা হয়। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। আমরা এখন এই পরমাণু মডেলের ত্রুটিগুলো দেখব। রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন এর কিছু ত্রুটিও আছে, এটা স্বয়ংসম্পূর্ণ না। আচ্ছা, আমরা ত্রুটিগুলো এখন দেখে নিই। এক নম্বর ত্রুটি, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। সর্বপ্রথম যে স্বীকার্যটা ছিল সেখানে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে থাকে, কিন্তু কক্ষপথগুলোর আকৃতি কিরকম হবে, আকার কিরকম হবে, এইগুলা সে সঠিকভাবে বলতে পারে নাই। যে আমরা জানি যে এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রোটন আর নিউট্রন, একে ঘিরে যে ইলেকট্রনগুলো ঘুরবে, কিভাবে ঘুরবে, এর কোনো সঠিক ব্যাখ্যা এই মডেলে দেওয়া হয় নাই। আবার 2 নম্বর ত্রুটি হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেলের যে গ্রহ নক্ষত্রগুলো ছিল, সূর্য ছিল, সেখানে কোনো চার্জ নেই, তাদের কোনো আধান নেই বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসেরও কি চার্জ আছে। কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে, এটা তার একটা ত্রুটি। কারণ কি, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা ঠিক নয়। আমরা দেখেছি যে পরমাণু এটা কি ধনাত্মক চার্জ সম্পন্ন, আর বাইরে থেকে যে ইলেকট্রন এটা হচ্ছে ঋণাত্মক চার্জ সম্পন্ন। কিন্তু সৌর মডেল আমরা দেখছি সূর্য ছিল তার কেন্দ্রে, বাইরে ছিল কি গ্রহগুলা। তাহলে এগুলা ছিল চার্জলেস, কিন্তু এগুলা চার্জযুক্ত। তাহলে চার্জলেস একটা বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা করা কি ঠিক হয়নি, তাহলে এটাও তার একটা ত্রুটি। 3 নম্বর ত্রুটি হচ্ছে আমরা দেখেছি যে গ্রহগুলা একটা কক্ষপথে একটা গ্রহই কি ঘূর্ণায়মান। যেমন সূর্যকে কেন্দ্র করে মনে করো পৃথিবী ঘুরতেছে, তাহলে তার ওই কক্ষপথে শুধু পৃথিবী আছে আর অন্য কোনো গ্রহ নেই। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে যে কক্ষপথে ঘুরতে থাকবে, কিন্তু কিভাবে ঘুরবে এর ধারণা সঠিকভাবে এখানে দেওয়া হয় নাই। কারণ হাইড্রোজেনের মাত্র একটা ইলেকট্রন আছে, আমরা জানি। এই 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ঠিক আছে ঘুরতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরবে এর কোনো সঠিক ব্যাখ্যা এই মডেলে দেওয়া হয় নাই। এ ছিল তার 3 নম্বর ত্রুটি। 4 নম্বর ত্রুটি, 4 নম্বর ত্রুটিটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে গুণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকে। কোনো ধনাত্মক চার্জ সম্পর্ক একটা কণা যদি ক্রমান্বয়ে তার চারপাশে ঘুরতে থাকে, এইভাবে তার চারপাশে ঘুরতে থাকে, তাহলে এক সময় সে ঘুরতে 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 সে চার্জলেস হইয়া তার কি পরমাণুর একদম কেন্দ্রের ভিতরে ঢুকে যায়, এই চার্জের ভিতরে ঢুকে যায়। তাহলে সামগ্রিকভাবে যে কক্ষপথের অবতারণা করেছিলেন রাদারফোর্ড, তখন এই কক্ষপথগুলো কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কারণ চারপাশে ঘূর্ণায়মান ঘুরতে 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 তার কেন্দ্র এসে
প্রবেশ করে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে, তখন এই কক্ষপথের কোনো ধারণা থাকে না, অর্থাৎ কক্ষপথগুলো কি বিলুপ্ত হয়ে যায়। আর কক্ষপথগুলো বিলুপ্ত হয়ে গেলে কি হবে, পরমাণু স্থায়ী হবে না, কিন্তু প্রকৃতিতে সেটা কি ঘটে না। এই কারণে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে তার এই তত্ত্বটা কি নয়, সঠিক নয়। তাহলে এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো আমরা আবার এক নজরে দেখে নিই। এই মডেলের প্রথম ত্রুটি হচ্ছে এখানে শক্তি স্তরের কোনো ধারণা দেওয়া হয় নাই, তার আকৃতি সম্পর্কেও ধারণা দেওয়া হয় নাই, এটা কি বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে। সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো কি সামগ্রিকভাবে আদানবিহীন, কিন্তু এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন আদান যুক্ত, এই কারণে আদানহীন এবং আদানযুক্ত বস্তুর সাথে তুলনা করা কি নয়, ঠিক নয়। একের অধিক ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরবে এর কোনো সঠিক ব্যাখ্যা সে দিতে পারে নাই। সর্বশেষ ত্রুটিটা হচ্ছে যে ধনাত্মক ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ধনাত্মক চার্জজাত কোনো বস্তুকে ঘিরে যখন আরেকটা বস্তু ঘুরতে থাকবে, তখন ঘুরতে ঘুরতে তার কেন্দ্রে প্রবেশ করবে, ফলে স্থায়ী কক্ষপথ কোনো থাকবে না, অর্থাৎ পরমাণুর অস্তিত্বই থাকবে না। কিন্তু বাস্তবে সেটা কি সম্ভব, কখনো সম্ভব না, কারণ পরমাণু কখনো বিলীন হয়ে যায় না। তাইলে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি ছিল না, সঠিক ছিল না। তাহলে এই গেল রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং স্বীকার্যগুলা শিখলাম। আমরা আরেকদিন বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আজ আর নয়, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো এবং বাসায় থেকো। আল্লাহ হাফিজ।